কিছু ছেলে মেয়ে আমার কাছে এসেছিল, তাদেরকে নিয়ে জীবন শুরু করেছি। অনেক বড় হয়ে যান, কিন্তু তারা তার গ্রামকে ভুলে যান এবং তার কলম হবে, কলমটা ওইটি হলে ঢালাই হবে, দিয়ে তারপরে আপনার টিন হবে। সুধা সিন্ধু ভাবাশ্রম, এই তো এখানে এসে ছোট্ট করে একটা বাসা বেঁধে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের এক শান্ত সবুজে ঘেরা গ্রাম হোসেনাবাদ। এই মাটির বুকে জন্ম নিয়েছেন বাউল জগতের এক অনন্য নক্ষত্র শফি মণ্ডল। নগরের কোলাহল নয়, নদী, হাওর আর ফসলের মাঠের মাঝেই কেটেছে তার শৈশব, গড়ে উঠেছে তার জীবন দর্শন। যে কজন শিল্পী বিশ্ব দরবারে লালনের বাণী প্রচার করে বাংলাদেশকে তুলে ধরেছেন, শফি মণ্ডল তাদের মধ্যে অন্যতম। একজন শফি মণ্ডল সৃষ্টি করেছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী, সুর করেছেন লালন ফকিরের অসংখ্য গান। আজ আমরা এসেছি তার নিজের গ্রামে, নিজের উঠোনে। সবুজের ছায়ায় বসে শুনব তার জীবনের গল্প। কোনো সাজানো গল্প নয়, কোনো কৃত্রিমতা নয়। এই গল্প শফি মণ্ডলের নিজের মুখে বলা, মাটির গন্ধে ভেজা এক জীবনের বাস্তব ইতিহাস। চলুন শফি মণ্ডলের আঙিনায় বসে শুনে নিই এক সাধারণ মানুষের অসাধারণ জীবনযাত্রার গল্প। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনাবাদ গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। তো আজ আমরা এমনই একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি যিনি বাংলা লোকসঙ্গীতে তুমুল জনপ্রিয় এবং যিনি সুফিবাদ প্রচারে লালন ফকিরের গান গেয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। নিজ গ্রাম হোসনাবাদে তিনি গড়ে তুলেছেন সুধা সিন্ধু ভাবাশ্রম। তিনি হচ্ছেন আমার সামনেই বসা বাউল শফি মণ্ডল। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন এবং তার গান শোনেন। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টাই করি সবসময়। আমরা যেটা জানতে পেরেছি যে আপনার যে বাড়ি যেখানে, সেখানে আপনি একটা ভাবাশ্রম তৈরি করছেন, সুধা সিন্ধু ভাবাশ্রম নাম দিচ্ছেন সেটার। এটার উদ্দেশ্যটা কি, আমরা একটু বিস্তারিত জানতে চাই। খুব ছোটবেলা থেকে এই পথ চলা তো আমার, তো অনেক দিনের একটা সাধনা ছিল জি, যে আমার লক্ষ্যে বা আমি যেদিকে পথ চলছি দিকে শেষ পর্যন্ত যদি যেতে পারি, যে সাধুগুরুদের নিয়ে থাকতে চাইছে এবং যে আশ্রয় ঘরটা করব সেটা অনেক দিনের ভাবনার ফসল। লালন ফকিরের একটা বাণীর মধ্যে পেয়েছি আমি, যে গুরু নাম সুধা সিন্ধু, পান করো তাহাতে বিন্দু, সখা হবে দীনবন্ধু, কৃষ্ণা ক্ষুধা রবে নারে। সেখান থেকেই কথাটা আমি নিয়েছি, যে সুধা সিন্ধু ভাবাশ্রম, যেখানে গুরু নাম হবে এবং গুরুবাদী কথাগুলো আমরা আলোচনা করব, সেটা বৈষ্ণববাদ, সুফিবাদ সব মিলে। আচ্ছা, শেষ জীবনে আপনার ইচ্ছাটা কি? এই ভাবাশ্রমে সময় দেওয়া, এই তাই। ইচ্ছা। এই ভাবাশ্রমটা কাদের জন্য? আসলে ভাবাশ্রমটা এখানে কারা আসবে, কারা সাধনা করবে? এটা তো বলা যায় না। শেষ জীবনে আমি এখানে সময় যদি পাই হ্যাঁ। কাটাবো, আর আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে নিয়ে এই সুফিবাদ সম্পর্কে আমি একটা ক্লাস করব। জি, আমি বরাবরই এটা করে আসছি, হ্যাঁ, কিন্তু সেটা আমার এখান থেকে শুরু করেছিলাম, তখন নামটা ছিল না, তখন আলাদা একটা জায়গা ছিল না। এখন সেই জায়গাটা হলো আমার না, সাধুগুরুদের জায়গা। সেখানে আমি দায়িত্ব নিয়ে বসবো, এই ইচ্ছাই এখানে এটা করা। এখানে একটা লাইব্রেরি থাকবে, হ্যাঁ, প্রতিদিনের পত্রিকা থাকবে, মানুষ মা মাটি মানুষ জি। দেশ সম্পর্ক সব কিছু সম্পর্কে জানবে। তো আপনি তো ঢাকাতে ছিলেন অনেক বছর, মোহাম্মদপুরে। তো সেই ঢাকার বিলাসী জীবন ছেড়ে আপনি গ্রামে এসে থাকবেন কিভাবে? আসলে ঢাকাতেও আমি বিলাসী জীবন করি নাই, তো বেড়ে উঠেছি তো গ্রামের থেকে। হ্যাঁ, গ্রামে তো আসতেই হবে, কারণ গ্রামের মানুষের কাছে আমি ঋণী না, অনেক ঋণী। জি, এখানে বেড়ে উঠেছি, কত ভুল ভ্রান্তি এখানে করেছি। তো, পাখি যতদূর উড়ে যাক, ফিরে আসুক, হ্যাঁ, তার আস্তানায় ফিরে আসা উচিত। জি, জি। হ্যাঁ, তো আমিও শেষে আস্তানায় ফিরে আসবো, তার কারণ এখানকার মানুষের কাছে আমি ঋণী। আমি জানি ঋণ শোধ করতে পারবো না, মাতৃত্বের ঋণ কখনো শোধ হয় না। জি। তারপরে সেখানে বসতে, মানে আত্মশুদ্ধির জন্য হলো আমাকে ফিরে আসতে হবে। এই যে আমরা যে জায়গাটিতে বসে আছি, এই জায়গার বাতাস, মাটি, গাছপালা, পশু পাখি
সবই তো আপনার পরিচিত, একদম। এবং আপনি ছোটবেলা থেকে এই আপনার মাতৃভূমি এটা, এখানেই বেড়ে উঠেছেন। এখানকার মাটিতে যে ফসল ফলেছে সেটা খেয়ে আপনি এখনো এখনো, হ্যাঁ। সো এই যে আপনার মাটির প্রতি যে টান, এটা আসলে আমাকে মুগ্ধ করেছে সত্যিকার অর্থে। কারণ আমরা দেখেছি অনেক মানুষ অনেক বড় হয়ে যান, কিন্তু তারা তার গ্রামকে ভুলে যান এবং তার যে মানে জন্মভূমি সেখানে আর ফিরে যান না। আমরা এমনই একটা মানুষের অনুসারী, মানুষের লালন ফকির। জি, তার প্রত্যেকটা নোটেশনের মধ্যে, কথার মধ্যে গুরুত্ব সেই সে এমনভাবে বলেছে লক্ষ্য করে, যা করো করো রে মন, কিসের কথা রেখে স্মরণ। জি, স্মরণ না রাখলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। হ্যাঁ, শেকড়ের গন্ধ, মাটির গন্ধ ভুলে গেলে সে মানুষ বৈরী মানুষ হয়ে যাবে, জি, তাই না? আমরা মানবতার কথা বলি, মানবতার কথা বলতে হলে সে মানুষ কখনো শেকড়ের গন্ধ, মাটির গন্ধ ভুলে যাবে না। জি, সেখানে ফিরে আসতে হবে তাকে। মা ঈশ্বরকে জানতে হলে গ্রামে আসতেই হবে তাকে। শহরে কি ঈশ্বর নেই? সেখানেও আছে, আচ্ছা, কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে তাকে ডাকার কথা খেয়াল থাকে না। এখানে আসলে শুধু তার কথাই মনে হয়। এটা কিন্তু প্রত্যেকটা মানুষই বুঝতে পারে জি, যে শহুরে জীবনটা এমনই জীবন যে একদম গতিটা এত থাকে যে বাঁচার জন্য একটা লড়াই। এই লড়াই করতে করতে মানে বিজয় সরকার বলছে, "এই সংসারের মাঝে পড়ে নানান কাজে নানান ভাঁজে, প্রভু আমি ভুলে যাই তোমারে, তুমি যেন ভুলো না আমারে।" হ্যাঁ, হ্যাঁ, তে ভুলে যাই। আর গ্রামে আসলে এই এই বাতাস, এই মাটি, এই মাটির গন্ধ বারবার মনে করে দেয় যে তুমি তোমার কোন সৃষ্টিকে অস্বীকার করবে। হ্যাঁ, তাই না? সবকিছু মনে করে দেয়। কোরআনের আয়াত। হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনেক কিছু আপনার প্রসঙ্গে জানলাম। তো আপনার জন্ম কি এই ভিটাতে? আমার এই জন্ম এই ভিটায় না। আমি 1995 সালে এখানে এসেছি। জি, আমার জন্মস্থান হলো এখান থেকে একটু দূরে, 3.5-4 কিলো, ফিলিপনগর গ্রাম। জি, সেখানে আমার জন্ম। আমার বাবা মার কবরও সেখানে। আমাদের পারিবারিকভাবে আমরা সেখানে বড় মানে বেড়ে ওঠা, বড় হওয়া, সব কিছু। বেশি দূরত্ব না তো, একই রকম মনে হয়। জি, তারপরেও ওই নদীতে একেবারে ভেঙে গেছে সমস্ত, বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে। যাওয়ার পরে এই তো এখানে এসে ছোট্ট করে একটা বাসা বেঁধে, এখনো সেই ছোট্ট বাসাই মনে করি। সেই অনেকটা বড় ঝড়ের হয়ে- পাখির মতো হ্যাঁ, ঝড় আসলো, হ্যাঁ, পাখির বাসাটা ভেঙে গেল, আবার নতুন কোনো নতুন কোনো বাসার এই উদ্দেশ্যে। আছে, সেই ঘর বেঁধেছি। কোনো ঘরই তো আসলেও স্থায়ী না। জি, আসল ঘরের ঠিকানায় কত ঘর হয় হ্যাঁ। কে জানে। তো বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন, কি করছেন? আমার কোনো ব্যস্ত থাকি না আমি। কি নিয়ে ব্যস্ত থাকবো? একটা কাজই করেছি জীবনে, সেটা গান। জি, হ্যাঁ, এই গান নিয়েই থাকি। গানগুলো আবার অন্য গান করি না, ভাবিও না। শুধু ভাবগান, প্রেমের গান, এই ভাবসঙ্গীত করি। ভাবসঙ্গীতের অধিকাংশ লালন ফকিরের গোলামিটাই বেশি করি। আমার গুরু পরম্পরা লালন ফকিরের। জি, তার জীবদ্দশক কি করে অনুসরণ করে পথ চলছি। জি। আর একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি গান তো গান, এর পাশাপাশি আপনি কি আপনার শিষ্যদেরকে গান শেখানোর ব্যাপারটা একটু যদি বলতেন। আসলে আমি মূলত যখন আমি এই সঙ্গীত জীবন শুরু করি, শিক্ষকতা দিয়ে করেছি। সেটা হলো, আমি মূলত মিউজিকেই লেখাপড়া করেছি। আর সঙ্গীত শিক্ষা বলা যায় যে এই হোসেনাবাদ থেকে আমার শুরু। যেখানে আমরা বসে আছি, এই যে আমার এখানে সুদর্শন যেটা হচ্ছে এখনো রেগুলার। এই গান যখন আমি শুরু করেছি, তখন এই এলাকার কিছু ছেলে মেয়ে আমার কাছে এসেছিল, তাদেরকে নিয়ে জীবন শুরু করেছি, আচ্ছা, সঙ্গীত জীবন। আমি গান করি, রেডিওতে গান করি 1983 সাল থেকে।
কিন্তু শিক্ষকতা লাইফ শুরু করলাম 95 সাল থেকে। তো তারপরে দেখলাম এর মধ্যে অনেকটা মজা আছে, ভালো আছে। আশপাশের ছেলে মেয়েদেরকে নিয়ে যারা এখন প্রতিষ্ঠিত সবাই শিল্পী, স্পেশালি কারো নাম বলবো না আমি, সবাই সারা দেশের মানুষ জানে। জি। তার কারণ নতুন নতুন ছাত্রছাত্রী আসেই সব সময়। আলাদা করে নাম বলতে গেলে কাকে বলতে কে খাটো মনে করবে, সেজন্য হ্যাঁ, আমি হ্যাঁ। বলি না। অনেক বড় বড় বরেণ্য লোকসঙ্গীতের শিল্পী এই আমার এখান থেকেই তৈরি হয়েছে। আর মূলত তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। শিক্ষকতা জীবনের এই একটা বড় মজা যে ছাত্রদের কাছ থেকে শেখা যায়। স্যার শিখতে পারে। জি। তার কারণ বিচিত্র মনোভাবের শিশু আসে। হুম, হুম, হুম। হ্যাঁ, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, তাই বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র শিক্ষাও এখানে আসে। জি। সবকিছু মিলে এই এক চিন্তা ভাবনা। বাড়ির সামনে যে আশ্রমটা হচ্ছে, জি, জি। ভাবাশ্রম, এটার স্ট্রাকচারটা কেমন হবে এবং ভেতরে কি কি থাকবে? ভিতরে 4টি কলম হবে, কলমটা ওইটি হলে ঢালাই হবে, দিয়ে তারপরে আপনার টিন হবে। এটার উদ্দেশ্য কি আপনি কি জানেন, মানে কি কি কাজ হবে এখানে? এই জায়গায় ধরেন হলো ওই সাধুরা এসে বসবে, অথবা আশ্রম দেখানা বলে এরকম থাকবে না, সেদিন ওই সাধুরা এসে এখানে শুয়ে থাকবে। তো আপনারা কবে থেকে শুরু করেছেন এই কাজটা? এটা আপনার হলো ঈদের 3 দিন আগে কোরবানির? এখন কত মাস লাগতে পারে এটা কমপ্লিট হতে? এটা কাজ এখন যদি আপনার রেগুলার যদি কাজ তো হয়তো হবে না, বুঝলেন না, রেগুলার কাজ হবে না, তারপরে হলো 5-6 মাস নাকি। আচ্ছা।